যে মহিলা, দেশ কোথায় গোপালী? সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তো আমরা যেদিন সময় পাবো বের করে দেবো। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। ক্ষমতার দম্ভে মাটিতে পা পড়তো না যাদের, আজ তারাই খুঁজছেন পালানোর পথ। বেগম খালেদা জিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চরম অধ্যত্ত দেখিয়েছিলেন যে নারী পুলিশ কর্মকর্তারা, আজ তাদের ক্যারিয়ারের কফিনে ঠোকা হচ্ছে শেষ পেরেক। ক্ষমতার গরম মানুষের চোখ কতটা অন্ধ করে দেয় তার জ্বলন্ত প্রমাণ 16 বছর আগের সেই দৃশ্য। কিন্তু প্রকৃতির বিচার বড়ই নির্মম। সেদিন যারা ভেবেছিলেন ক্ষমতার চেয়ার চিরস্থায়ী, আজ তারা হারে হারে টের পাচ্ছেন পতন কতটা ভয়ঙ্কর হতে পারে। মায়ের চোখে জলের হিসাব আজ কড়াই গণ্ডায় মিলিয়ে নিচ্ছেন তারেক রহমান। শুধু কি ওই 3 নারী পুলিশ, জুলাইয়ের ছাত্র জনতা রক্তে যাদের হাত রঞ্জিত, সেই সব বাঘা বাঘা পুলিশ কর্তাদেরও আজ দড়িতে ঝুলবার পালা। কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দুর্নীতিবাজ আর দাম্ভিক পুলিশ কর্মকর্তাদের সাজানো সাম্রাজ্য। শুরু করা যাক 2010 সালের 13 নভেম্বরের সেই অভিশপ্ত সকালের কথা দিয়ে। শহীদ মইনুল রোডের যে বাড়িটি টানা 3 দশক ধরে ছিল বেগম খালেদা জিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেই বাড়িটি থেকে তাকে অত্যন্ত অপমানজনকভাবে উচ্ছেদ করা হয়েছিল। শত শত পুলিশ ও র্যাব সদস্য বাড়িটি ঘিরে ফেলে। আর এই উচ্ছেদ অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি আস্ফালন করেছিলেন তৎকালীন 2 অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা এবং জেসমিন বেগম। ক্ষমতার মোহে তারা এতটাই অন্ধ ছিলেন যে 3 বারের একজন সাবেক প্রধানমন্ত্রীকে ন্যূনতম সম্মানটুকুও দেখাননি। ঘাড় ধাক্কা দিয়ে চিরতরে তাকে বের করে দেয়া হয় সেই বাড়ি থেকে। বেয়াদবির গল্প এখানেই শেষ নয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণার পর বেগম জিয়াকে যখন জরাজীর্ণ পুরনো ঢাকা কারাগারে নিয়ে হচ্ছিল, তখন প্রিজন ভ্যানের ভেতর আরেক চরম বেয়াদবি করেছিলেন তৎকালীন ডিএমপির মুখ্য পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন। বিরোধী দলকে একেবারে ধুয়ে মুছে সাফ করার এক জঘন্য ব্লুপ্রিন্টের অংশীদার ছিলেন তিনি। খালেদা জিয়ার সে অসহায়ত্বের সুযোগ নিয়ে ফরিদা হয়তো ভেবেছিলেন তিনি অনেক বড় নেত্রী হয়ে গেছেন। কিন্তু আজ 16 বছর পর পাল্টে গেছে দৃশ্যপট। বর্তমান প্রশাসনের ভেতরে এক চরম নিরপেক্ষ শুদ্ধি অভিযান শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিসিএস 21তম ব্যাচের 17 জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার একটি গোপন তালিকা সরাসরি পাঠানো হয়েছে তারেক রহমানের টেবিলে। এই তালিকায় সবার উপরে জ্বলজ্বল করছে সেই 3 বদমেজাজি নারী পুলিশের নাম। ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসরের চিঠি তাদের জন্য প্রস্তুত। এক নিমিষে চাকরি থেকে ঘাড় ধাক্কা খেয়ে চিরতরে রাস্তায় নামতে হবে তাদের। শুধু এই 3 নারী পুলিশ নন, গোপন তালিকায় উঠে এসেছে আরও অনেক বড় বড় অপরাধীর নাম। তাদের অপকর্মের ফিরিস্তি শুনলে যে কারো চোখ কপালে উঠবে। এদেরই একজন হলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের অত্যন্ত কাছের লোক ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহ হিল বাকি। পুলিশ সদর দফতরের অতি গোপন শাখায় বসে তিনি বিরোধী দলের শীর্ষ নেতাদের টেলিফোনে আড়ি পাততেন এবং সেই রেকর্ড পাচার করতেন। আজ তার কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আরেক জঘন্য অপরাধী হলেন অতিরিক্ত ডিআইজি সোহেলি ফেরদৌস। 2014 এবং 2018 সালে রাতের ভোটে কারচুপি, বিরোধী দল দমনের চরম অত্যাচার এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুমে বসে রাতের আঁধারে ভোটের সব কলকাঠি নেড়েছিলেন তিনি। এমনকি এআইজি মিডিয়া থাকাকালে সরকারি কোষাগারের 15 লাখ টাকা নিজের পকেটে ভরেছিলেন। অপরাধের মাত্রা এখানেই শেষ নয়। আরেক ভয়ঙ্কর দুর্নীতিবাজ হলেন AKM ইকবাল হোসেন। কক্সবাজারের সাবেক এসপি ও অতিরিক্ত ডিআইজি পদে থাকা এই কর্মকর্তা সরকারি ক্ষমতার আড়ালে গড়ে তুলেছিলেন এক বিশাল মাদক সাম্রাজ্য। নিজের ব্যবহৃত সরকারি গাড়িতে করে কোটি কোটি টাকার ইয়াবা সীমান্ত থেকে দেশের বিভিন্ন জায়গায় নির্বিঘ্নে পাচার করতেন তিনি। ক্ষমতার নেশায় এরা এতটাই বুঁদ ছিলেন যে ভুলেই গিয়েছিলেন একদিন এই ক্ষমতা হাতছাড়া হবে। আজ তাদের সব অপকর্মের ফাইল খোলা হয়েছে। চরম শিক্ষা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। এরকম আরও 33 জন কর্মকর্তার নাম রয়েছে তালিকায়, যাদের পরিণতি হতে যাচ্ছে অত্যন্ত করুণ। রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এই অভ্যুত্থান দমনের সরাসরি নির্দেশদাতা এবং বাস্তবায়নকারী হিসেবে পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে।
এটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিহাসে এক নজিরবিহীন প্রশাসনিক রদবদল এবং শাস্তিমূলক ব্যবস্থার অংশ। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী অভিযুক্ত পুলিশের 9 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এদের মধ্যে প্রথমে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে তিনি কারাগারে অন্তরীণ আছেন। অন্যদিকে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় আনতে হন্য হয়ে খুঁজছে। এই তালিকায় আরও রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি। এছাড়া রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম এবং ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলও রয়েছেন এই শাস্তির আওতায়। এদের সকলকেই প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পুলিশের বিভিন্ন ট্রেনিং সেন্টার বা একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। যেমন শাহেন শাহ মাহমুদকে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, শাহিদুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে এবং সাভারের ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয়া আবদুল্লাহ হিল কাফিকে গত 3 সেপ্টেম্বর পালানোর সময় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এদের চূড়ান্ত পরিণতি কি হতে যাচ্ছে? সরকারি চাকরি আইন 2018 এর 42 ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি ফৌজদারি অপরাধের মামলায় মৃত্যুদণ্ড অথবা 1 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন, তবে আদালতের রায় জারির তারিখ থেকেই তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য করা হবে। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার সাথে সাথেই এই কর্মকর্তাদের শুধু চাকরি যাবে না, তাদের বাকি জীবন কাটাতে হবে অন্ধকার সেলে অথবা ফাঁসির কাষ্ঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির বিধান সংক্রান্ত সরকারি চাকুরি আইন 2018 এর 42 ধারায় অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি ফৌজদারি অপরাধের মামলায় মৃত্যুদণ্ড অথবা 1 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন, তবে আদালত সেই আদেশ জারির তারিখ থেকেই তিনি তাৎক্ষণিকভাবে চাকুরি থেকে বরখাস্ত বলে গণ্য হবেন। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার সাথে সাথে এই কর্মকর্তাদের শুধু চাকরি যাবে না, তাদের বাকি জীবন কাটাতে হবে অন্ধকার সেলে অথবা ফাঁসির কাষ্ঠে। এই চলমান প্রক্রিয়া দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে একটি বড় ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। যে রাষ্ট্রের সেবক হয়ে যারা নির্দিষ্ট দলের কেনা গোলাম হিসেবে কাজ করবে, তাদের শেষ পরিণতি হবে অত্যন্ত করুণ। বিএনপি কিংবা আওয়ামী লীগের গোলামি নয়, বরং রাষ্ট্রের প্রতি বিশ্বস্ততায় একজন সরকারি কর্মকর্তার আসল পরিচয় হওয়া উচিত। যারা এই চিরন্তন সত্য ভুলে অন্যায় আর দুর্নীতির পাহাড় করেছিল, আজ তাদের সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে চরম ধোলাই দেওয়া হচ্ছে। মায়ের সাথে করা অন্যায়ের বিচার হয়তো অনেক দেরিতে শুরু হয়েছে, কিন্তু বিচার যখন শুরু হয়েছে তখন আর কেউই রেহাই পাবে না। ক্ষমতা দম্ভের যে পাহাড় তারা গড়েছিল, তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, একদিন তাকে চরম মাসুল গুনতেই হবে। দর্শক, নিয়মিত এমন সব চাঞ্চল্যকর বস্তুনিষ্ঠ এবং বিশ্লেষণধর্মী খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।